জমির মালিকানা দাবি করার জন্য কোনটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? দলিল, খতিয়ান রেকর্ড নাকি দখল? আসুন আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়েই আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দেখুন, সম্পত্তির মালিকানা দাবি করার জন্য কিন্তু সকল ডকুমেন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে কখনো কখনো দখল সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করা যায়, আবার কখনো কখনো রেকর্ড কিংবা দলিল সূত্রেও সম্পত্তির মালিকানা দাবি করা যায়। এক্ষেত্রে তিনটি বিষয়ই সম্পত্তির মালিকানা দাবি করার জন্য গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির কাছে দলিল রয়েছে সেই দলিল বলে তার রেকর্ড কিংবা খতিয়ানের নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং তারপরে তিনি সেই সম্পত্তিটি ভোগ দখল করে আসছেন। এই বিষয়গুলো কিন্তু সহজভাবেই মেনে নেওয়া যায়। কিন্তু যদি কোনোভাবে এমন হয় যে কোনো ব্যক্তির কাছে দলিল থাকে কিন্তু সম্পত্তির দখলও নেই, রেকর্ডে নাম অন্তর্ভুক্ত নেই, তাহলে সেই ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে কিংবা সেই ব্যক্তির মালিকানা করা কতটুকু যৌক্তিক? এক্ষেত্রে দলিল দিয়ে শুধুমাত্র সম্পত্তির মালিকানা অনেক সময় দাবি করা যায়। এখন যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সূত্রে কোনো সম্পত্তির মালিকানা পেতে যায়, তাহলে তো তার সঙ্গে সঙ্গে দখল থাকবে না কিংবা তার রেকর্ডের নাম অন্তর্ভুক্ত থাকবে না। প্রাথমিকভাবেই তারা ওয়ারিশান বন্টন দলিল করে সেই দলিলের বলে তারপরে সম্পত্তি বহু দখল করার চেষ্টা করবে, এটি স্বাভাবিক ব্যাপার। আবার অনেক সময় আপনার চুক্তি দলিল হয়, অর্থাৎ সম্পত্তি কেনার আগে একটি চুক্তি করা হয় এবং পরবর্তীতে সেই বায়না দলিল কিংবা চুক্তি দলিল হিসেবে সেটিকে অবহিত করে সেই সম্পত্তি কিংবা সেই যে জমিটি কিনবেন সেই সম্পত্তিটি কিংবা জমিটির মালিকানা দাবি করতে পারবেন। আবার যদি দেখা যায় যে তিনি বায়না চুক্তি দলিল করেছেন কিন্তু পরবর্তীতে যে মালিক তিনি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন, এখন এই যে ব্যক্তির কাছে বায়না দলিল করলেন তার যদি রেকর্ডে নামও থাকে দখলও নাও থাকে, তারপরেও কিন্তু সেই বায়না দলিলের মাধ্যমে এই ব্যক্তি আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। তবে অবশ্যই সেই বায়না দলিল রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ভ্যালিডিটি থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আরো কিছু ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। ধরুন কোনো এক সময় কোনো ব্যক্তির সম্পত্তি জোর করে জবরদখল করে পরবর্তীতে ভুয়া দলিল তৈরি করে তারপরে সম্পত্তিটি অন্য আরেকজনের কাছে বিক্রি করা হয়েছে। এখন অরিজিনাল যে মালিক তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার যে দলিল সেটি রয়ে গেছে। এখন সেই দলিলের বলে পরবর্তীতে কিন্তু যে পরবর্তী ওয়ারিশগণ রয়েছে তারা সম্পত্তির দাবি করতে পারবে কিংবা মালিকানা দাবি করতে পারবে, যদি না অরিজিনাল যে মালিক তিনি কোনোভাবে সম্পত্তি বিক্রি না করে থাকেন। তাহলে দলিল বলে সম্পত্তি কিন্তু মালিকানা দাবি করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে তার যে মালিকানা দাবি সেটা কিন্তু ভ্যালিড হিসেবে গণ্য হবে। তারপরে যদি আসেন রেকর্ড সূত্রেও কিন্তু অনেক সময় দলিল কিংবা দখল ছাড়াও সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিছু ভ্যালিড গ্রাউন্ড রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে যেটি বললাম যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো সম্পত্তি জবরদখল করে ভোগ দখল করে কোনো ব্যক্তি কিংবা কোনো ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা কোনোভাবে বুঝে না পায় এবং তার নামে যদি রেকর্ড থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই রেকর্ড সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করে পরবর্তীতে ভোগ দখল করতে পারবে, যদি না অরিজিনাল মালিক যার নামে রেকর্ড রয়েছে তিনি কোনোভাবে সম্পত্তি কারো কাছে বিক্রি না করেন। এবং অনেক সময় হয়ে থাকে যে এগুলো চিরস্থায়িত ঘটনা। একটা সময় আপনার সুদের ব্যবসা ছিল কিংবা দাদন প্রথা ছিল, সেই সময় সুদের ব্যবসা কিংবা দাদন প্রথার কারণে অনেক ব্যক্তি সম্পত্তির দলিল বন্ধক রেখে তারপরে টাকা নিয়েছিলেন এবং পরবর্তীতে কোনোভাবে হয়তো সেই সম্পত্তির অনুকূলে যে টাকা নিয়েছিলেন দলিল বন্ধক রেখে সেটি আর ফেরত দিতে পারেন নাই এবং পরবর্তীতে যে ব্যক্তি টাকা ধার দিয়েছিলেন সেই ব্যক্তি সেই দলিল বলে সেই সম্পত্তি ভোগ দখল করে আসছেন এবং পরবর্তীতে তার ওয়ারিশগণ পেয়েছেন এবং সেই ওয়ারিশগণ আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন যে ব্যক্তি দাদন কিংবা টাকা নিয়ে সম্পত্তি আপনার দলিল বন্ধক রেখে পরবর্তীতে সম্পত্তি থেকে বেদখল হয়েছেন তার নামে তো রেকর্ড রয়েছে। এখন সেই ব্যক্তি যদি কোনোভাবে সম্পত্তি জমির দলিল না করে দেয় কিংবা সেই সকল ব্যক্তির কাছে লিগ্যালভাবে সম্পত্তি হস্তান্তর না করে দলিল তৈরি করে দেয়, তাহলে শুধুমাত্র রেকর্ড বলেও পরবর্তীতে যদি দলিল না থাকে কিংবা দখল না থাকে তারপরে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে। এটি স্পষ্ট এবং আইন কিন্তু এটিকেই সব সময় বৈধতা দিয়ে আসছে এবং নতুন যে ভূমি জরিপ হবে বিডিএস ভূমি জরিপ সেই জরিপেও কিন্তু এটিকে অত্যন্ত গুরুত্বভাবে দেখা হচ্ছে। এবং এই রেকর্ডের আরেকটি গুরুত্বপূর্ণ লিগ্যাল গ্রাউন্ড হচ্ছে, ধরুন আপনার বাপ দাদা কাউকে কোনো সম্পত্তি অর্পিত কিংবা আপনার সম্পত্তি চাষবাস করার জন্য দিয়েছিলেন দুস্থ লোককে, কিন্তু পরবর্তীতে সেই সকল ব্যক্তি সম্পত্তি নিয়ে পরবর্তীতে ধোঁকাবাজি করেছে কিংবা আর ফেরত দেয় না কিংবা আপনার বাপ দাদারা সেই সম্পত্তির হদিস পান নাই কিংবা খোঁজখবর নেওয়ার সুযোগ পান। পরবর্তীতে সেই সকল ব্যক্তি দখল সূত্রে সম্পত্তি ভোগ দখল করে আসছে, যার কারণে সেই সকল সম্পত্তি আপনারা আর কোনোভাবেই
ফেরত পান নাই। এখন আপনারা দেখছেন যে আপনাদের বাপ-দাদার নামে সেই সময়ে সেই সম্পত্তিগুলো রেকর্ড রয়েছে। এখন কোনোভাবে দলিল খুঁজে পাচ্ছেন না। তাহলে কিন্তু আপনারা সেই সকল সম্পত্তি শুধুমাত্র রেকর্ড সূত্রে ভোগ দখল করার সুযোগ পাবেন কিংবা সুযোগ পেয়ে থাকবেন। এক্ষেত্রেও কিন্তু আইন আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আপনার দখল সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করা। এখন দেখুন, দখল যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সেই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তি শুধুমাত্র দখল সূত্রেও মালিকানা দাবি করতে পারবে। এখন এই ক্ষেত্রে প্রথমে যেভাবে বললাম যে ওয়ারিশান সূত্রে যদি কোনো ব্যক্তি বাবার থেকে অনুমতি নিয়ে বাবার সম্পত্তি ভোগ দখল করতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি সম্পত্তিটি ভোগ দখল করার সুযোগ রয়েছে। কারণ পরবর্তীতে যদি অন্য কোনো ওয়ারিশ এসে দাবি করে যে এই সম্পত্তিটি আমারও প্রয়োজন, সেই ক্ষেত্রে এই ব্যক্তিটি কিন্তু আপনার যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে অবহিত করতে পারবেন যে এই সম্পত্তিটি তো আমার বাবার অনুমতি নিয়ে আমি ভোগ দখল করছি, তাই বাবার মৃত্যুর পরে কিংবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তিটির অধিকার শুধুমাত্র আমার। সেক্ষেত্রেও কিন্তু আইন তাদেরকে বৈধতা দেয়। তারপরে ধরুন যে আপনার যে দখল সূত্রে যে সম্পত্তির মালিকানা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে কোনো সম্পত্তি 12 বছরের অধিক কিংবা 25 বছরের অধিক ভোগ দখল করে এবং যে সম্পত্তির মালিক তিনি যদি বাধা প্রদান না করেন কোনোভাবে তাকে ভোগ দখল করতে, তাহলে সেই ব্যক্তি কিন্তু দখল সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ রয়েছে। তিনি কিন্তু দলিলও তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু সেই ব্যক্তি ওই দখল সূত্রে তার নিজের নাম খতিয়ান রেকর্ডে অন্তর্ভুক্ত করে সম্পত্তির লিগেল ওনার হিসেবেও আপনার অধিষ্ঠিত হতে পারবেন এবং তাকে কিন্তু সহজেই দখল থেকে উচ্ছেদ করার সুযোগ নেই। তাই স্পেসিফিক ভাবে আসলে বলা মুশকিল যে কোনো সম্পত্তির দখলের জন্য কিংবা মালিকানার জন্য দলিল আগে না রেকর্ড আগে না দখল আগে। সবগুলোরই গুরুত্ব অপরিসীম, সবগুলোরই এক একটা গ্রাউন্ডে এক একভাবে আপনার মূল্যায়ন রয়েছে। তাই কোনোটাকে ফেলে দিয়ে কোনোটাকে আগে নিয়ে আসার সুযোগ নেই। তবে অবশ্যই ডকুমেন্টটাই আগে হিসেবে প্রাপ্য হয়। যদি রেকর্ড থাকে তাহলে রেকর্ড বলে, যদি দলিল থাকে তাহলে দলিল বলে। শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় কিংবা সম্পত্তি লিগ্যালভাবে হস্তান্তরের সময় সর্বপ্রথম দলিলকে গুরুত্ব দেয়। কারণ যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে তাহলে তাৎক্ষণিক কিন্তু যে ক্রেতা তিনি দলিল তৈরি করে নেন, তার কিন্তু সহজেই খতিয়ানে নাম অন্তর্ভুক্ত কিংবা রেকর্ডে নাম সংশোধনের তাৎক্ষণিক সুযোগ থাকে না। তিনি হয়তো দলিল তৈরি করে দখলে নেবেন, পরবর্তীতে হয়তো রেকর্ড সংশোধন করবেন। এটি একটি লিগ্যাল গ্রাউন্ড। তাই প্রথমেই বলা হয় দলিল কিন্তু আগে সর্বাধিক গুরুত্ব পায় এবং একটি কিন্তু স্লোগান চলে আসছে দলিল যার জমি তার, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা শ্রেণী বিন্যাস যদি করতে চাই তাহলে সর্বপ্রথম দলিল, তারপরে রেকর্ড, তারপরে আপনার দখল। আর এই সকল বিষয় কিন্তু অত্যন্ত জটিল, অত সহজ বিষয় না, সহজের সবার মাথায় ঢুকবে না, অনেক মারপ্যাচের ব্যাপার রয়েছে। আপনারা যদি এই সকল বিষয় নিয়ে না বোঝেন তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আপনাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে। আর যদি আরো বিস্তারিত কোনো কিছু আমাদের থেকে জানার থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।